ভর সন্ধ্যায় দুমগ কফি বানিয়ে নিজের রুমে প্রবেশ করল মাহের। সুইচ টিপে দিয়ে অন্ধকার আচ্ছন্ন রুমে ঝকঝকে আলোর আবির্ভাব ঘটাল। শান্ত দৃষ্টিতে তাকিয়ে দেখল বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে সূচনা। ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানার একপাশে বসল সে। বেডসাইড টেবিলের কফির মগ দুটো রেখে সন্তপর্ণে সূচনার কাঁধে স্পর্শ করল। এটুকুই স্পর্শ করার অধিকার ১.৫ মাসের বিবাহিত জীবনে ঠিক জব্দ করে নিয়েছে সে। পুরুষালী শক্ত হাতের নরম স্পর্শ পেয়ে মৃদু কেঁপে উঠল সূচনা। ধাতস্থ হয়ে উঠে বসল সে। নতমুখে গলায় জড়িয়ে রাখা ওড়নাটা ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ল মুহূর্তেই। তবুও আড়াল করতে পারল না রক্তিম মুখে ফোলা ফোলা দুটি চোখ। তার অমন বিষাদমাখা মুখশ্রী দেখে দীর্ঘশ্বাস ছাড়ল মাহের। শীতল কণ্ঠে বলল, মাথা ব্যথা করছে আপনার? কফি নিন, নিজ হাতে বানিয়েছি আমাদের জন্য। বলতে বলতে এক মগ কফি এগিয়ে দিল সূচনার দিকে। সূচনা জড়তার সঙ্গে নিল। মৃদু হেসে নিজের মগটাও হাতে নিল মাহের। সূচনাকে ইশারায় চুমুক দিতে বলে খুব সাবলীল ভঙ্গিতে নিজের মগে এক চুমুক দিল। কিছু সময় তাকিয়ে চোখ ফিরিয়ে নিল সূচনা। নিজের মগে ধীরস্থিরভাবে এক চুমুক দিয়ে গভীর শ্বাস ছাড়ল। বলল, ধন্যবাদ। মাহের হেসে জিজ্ঞেস করল, কেমন হয়েছে? সূচনা বলল, ভালো। মাহের বলল, শুধুই ভালো? জবাব দিল না সূচনা। মাহের তাকিয়ে রইল তার দিকে। বউয়ের মন খারাপের মাত্রাটা টের পেল নিখুঁতভাবে। মন ভালো করার জন্য কি করবে? কি করলে একটু হাসবে তার বউ? খুঁজে পেল না সে। তাই অফার দিল, বাইরে ঘুরতে যাবেন? রিকশায় ঘুরব, চলুন। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সূচনা। ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিয়ে পুনরায় বিছানায় এসে বসল। শান্ত গলায় বলল, প্রয়োজন নেই। সূচনার গম্ভীর মুখটায় এক দৃষ্টিতে তাকিয়ে রইল মাহের। গভীর একজোড়া দৃষ্টিতে চিন্তার রেশ স্পষ্ট। সে চিন্তান্বিত দৃষ্টিতে দৃষ্টি রেখে সূচনা পুনরায় বলল, আমি একদম ঠিক আছি মাহের, আপনি চিন্তা করবেন না। হাত বাড়িয়ে সূচনার এক গালে স্পর্শ করল মাহের। শীতল কণ্ঠে বলল, আপনি বুদ্ধিমতী সূচনা। আমার বিশ্বাস আপনি একপাক্ষিক চিন্তা করবেন না। ছোট্ট নিঃশ্বাস ছেড়ে সূচনা জবাব দিল, কফি শেষ করে মগ দুটো রেখে আসার জন্য পা বাড়িয়েছে সূচনা। অমনি ফোন বেজে উঠল। মাহের স্ক্রিনে দাদি লেখা দেখে ফোনটি এগিয়ে দিল। কফির মগ দুটো নিয়ে বলল, কথা বলুন, আমি রেখে আসছি। মগ দুটো রেখে পুনরায় রুমে আসতেই দেখল সূচনা হন্তদন্ত হয়ে তার পার্স নিয়ে যে অবস্থায় ছিল সে অবস্থায় রুম থেকে বেরিয়ে গেল। পেছনে পেছনে সে নিজেও বের হলো। একের পর এক প্রশ্ন করল, কি হয়েছে সূচনা? কোথায় যাচ্ছেন আপনি? জবাব দিল না সূচনা। মাহের তাকে বোঝানোর চেষ্টা করল। বলল, এমন করছেন কেন? দাঁড়ান, আমি বাইক বের করছি। কোথায় যাবেন? ও বাড়ি যাবেন? আমি নিয়ে যাচ্ছি, জাস্ট 2 মিনিট অপেক্ষা করুন। কিন্তু না, সূচনা দাঁড়ালো না। মাহেরকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বিক্ষিপ্ত চিত্তে রাস্তায় এসে অটো দাঁড় করালো সে। এরূপ আচরণে ভয়ানক রাগ হল মাহেরের। তবু নিজেকে সংযত করে নিল। হাত টেনে ধরল সূচনার। শান্ত কণ্ঠে বলল, আমি জিজ্ঞেস করেছি আপনি কোথায় যাচ্ছেন। আমি বলেছি আমি ও বাড়িতে আপনাকে দিয়ে আসব। এক ঝটকায় মাহেরের হাত সরিয়ে দিল সূচনা। ঢুকরে বলে উঠল, আমি আপনাকে কোনো উত্তরই দেব না, আপনার কোনো কথাও শুনব না। তড়িৎ গতিতে অটোতে উঠে বসল। অটোওয়ালাকে সদর হাসপাতালের সামনে যেতে বলল। অটো স্টার্ট হতেই মাহের থামতে বলল। অটো থেমে গেল। মাহেরও উঠে বসল অটোতে। সূচনার ওড়নার এক কোণে চাকা ছুঁই ছুঁই হচ্ছিল। মাহের ওড়না টেনে সন্তপর্ণ সূচনার গায়ে জড়িয়ে দিল। অটো চলতে শুরু করল। সে কাঁদতে থাকা সূচনাকে থমথমে কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? দাদি অসুস্থ? সূচনা উত্তর করল, না। মাহের আলতো করে তার কাঁধ চেপে ধরল। সান্ত্বনা দিয়ে বলল, কাঁদবেন না প্লিজ, কার কি হয়েছে আমায় বলুন। হাসপাতালের সামনে অটো থামতেই সূচনা নেমে দাঁড়াল। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফোন করল সাদমানকে। মাহের ভাড়া মিটিয়ে কল করল রাফিদের নাম্বারে। ওদের এসে সাদমান নিয়ে গেল ভেতরে। মাহেরও জানতে পারল রুদ্রর অ্যাক্সিডেন্টের কথা। গাড়ি ব্রেক ফেল করে গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে। মাথায় এবং থুতনিতে বেশ ইনজুরিও হয়েছে। মাথায় সেলাই পড়েছে 6টা, থুতনিতে 3টা। পেটের যে অংশে কাঁচ গভীর হয়ে ঢুকেছিল সে অংশেও 3টা সেলাই পড়েছে। হাত পা শরীরের বিভিন্ন অংশে কাঁচ ঢুকেছিল। মোট কথা শরীরের বিভিন্ন অংশেই ক্ষতবিক্ষত হয়েছে তার। মাথা কাটা অংশের সেলাই করার জন্য মাথা ভর্তি ঘাড়ছোয়া চুলগুলো কেটে একদম ছোট করে ফেলা হয়েছে। থুতনিতে সেলাই করার জন্য কেটে ফেলা হয়েছে কুচকুচে কালো ঘন লম্বা দাড়িগুলো।
তার এমন করুণ অবস্থা দেখে সূচনা নিজেকে আটকে রাখতে পারল না। হাউমাউ করে কাঁদতে শুরু করল। নার্স রুদ্রকে শার্ট পরতে হেল্প করছিল। বোনের কান্নায় চোখ ঘুরিয়ে রাশভারী কণ্ঠে রুদ্র বলল, কাঁদছিস কেন? মরে যায়নি তো, বেঁচেই আছি। তোর ননদ কোথায়? তার খোঁজ নিয়েছিস? শেষ বাক্যে রুদ্রর কণ্ঠ বিচলিত। আকস্মাৎ সূচনা কান্না থেমে গেল। মাহের ভ্রু কুচকে তাকাল। পকেট হাতড়ে ফোন বের করল। রুদ্র তার দিকেই তাকিয়ে আছে। ক্রমেই অস্থিরতা বাড়ছে তার। মাহের কল করল হৈমির ফোনে, কিন্তু হৈমি ফোন ধরল না। এরপর কল করল টিশাকে। টিশার ফোন রিসিভ করল তার হাজব্যান্ড রউফ। তার সঙ্গে কথা বলে বুঝতে পারল হৈমি তাদের সঙ্গেই আছে। হাফ নিঃশ্বাস ছেড়ে ফোন কেটে দিল সে। রুদ্র এমনভাবে হৈমির কথা জিজ্ঞেস করল, মনে হলো হৈমি তার সঙ্গে ছিল, একসঙ্গে একই গাড়িতে। হুঁশ ফিরে মাহের বলল, হৈমি যেখানে থাকার কথা সেখানেই আছে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মুখ ফিরে নিল রুদ্র। সাদমানকে জিজ্ঞেস করল, গাড়ি কোথায়? সাদমান বলল, থানায় নেওয়া হয়েছে। দাদাভাই পুলিশের সঙ্গে কথা বলেছে। তুমি চিন্তা করো না। রুদ্র বলল, এবার বাড়ি নেওয়ার ব্যবস্থা কর, নয়তো একাই চলে যাব। সাদমানকে কথাটা বলেই সূচনাকে বলল, এখনও কাঁদছিস কেন? এদিকে আয়, পাশে বস। ধীর পায়ে সূচনা গিয়ে রুদ্রর পাশে মোড়া টেনে বসল। রুদ্র মাহের দিকে তাকালো, বলল, আপনিও বসুন। পায়ে ব্যথায় হাঁটতে পারছে না হৈমি, তাই 5.5 মাসের পেট নিয়ে তার কাছে এসে বসে আছে টিশা। হৈমির সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা শুনে মুখ হাঁ করে গালে হাত দিয়ে টিশা বলল, দিন দুপুরে আমার বোনকে ডাকাতি? আর তোর এত সাহস হলো কি করে? কিভাবে পারলি ঝাঁপ দিতে? আমি তো জীবনেও পারতাম না। তার মানে তুই কি লিজেন্ড? ভাগ্যিস বড়ই আচারের জন্য ফোন করেছিলাম, নয়তো জানতেই পারতাম না তুই অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছিস। ভাগ্যিস ছিনতাইকারীর হাতে বা অসৎ লোকের হাতে পড়িসনি, তাই তো সহি সালামত ফিরতে পারলি। আল্লাহ বাঁচিয়েছেন। পায়ের গোড়ালি চেপে ধরে কাঁদতে কাঁদতে হৈমি বলল, ওহ কি ব্যথা! ও টিশা, আমার পা কি ভেঙে গেল? তোর জামাই কোন কষায় এনে মট্রস করে আমার পাটা ভাঙল। এখন আমার কি হবে? টিশা, ভাইয়াকে ফোন দে, আম্মুকে জানা আমার কি বেহাল দশা। ভাই তো ফোন ধরেছিল, তোর দুলাভাই কথা বলেছে, তোর খবর নিতে উনি ফোন দিয়েছিল। এই দশার কথা জানায়নি, চিন্তা করবে তাই। তাছাড়া অসুস্থ শুনে তোকে যদি নিয়ে যায়, তখন আমার আর আমার বাবুর কি হবে? আমরা কার সঙ্গে গল্প গুজব করব? তোর দুলাভাইয়ের সঙ্গে মস্করাই বা করব কিভাবে? তুই থাকলেই তো মাঝরাতে চুপি চুপি তোর কাছে এসে শুয়ে পড়তে পারবো। জামাই আমার ঘুম ভাঙতে দেখবে বউ নেই। শোন হৈমি, বউ থাকা অবস্থায় বউ নেই ফিলিংসটা কিন্তু জোশ হয়। আমি কত দয়ালু বল! আমার জামাইকে এই জোশ ফিলিংটা মাঝে মাঝে ফিল করাই। খিলখিল করে হাসতে লাগল টিশা। হৈমি হঠাৎ আতকে উঠে বলল, এই টিসু, ওনার খবর তো নেওয়া হয়নি। কি হালে আছে, বাড়ির কেউ অ্যাক্সিডেন্টের কথা জানে কিনা সেসব তো জানা হয়নি। আচ্ছা শোন, উনি যা করেছে আজ এটা গোপন রাখি। বেচারার কি দশা কে জানে। একটু দয়া তো আমি করতেই পারি। তুই দয়ালু, তোর বোন হিসাবে আমার একটু দয়ালু হওয়া উচিত। পিটপিট করে তাকিয়ে রইল টিশা। বলল, হ্যাঁ তা উচিত। আমি জামাইকে দয়া দেখাই, তুই না হয় বেয়াইকে দেখাবি। ব্যাপার না, আমি কিছু মাইন্ড করব না, চিল। হৈমি তৎক্ষণাৎ কল করল মাহের নাম্বারে। মাহের ফোন রিসিভ করে হৈমিকে কিছু বলতে না দিয়ে ব্যস্ত গলায় বলল, হৈমি, আমি এখন ব্যস্ত আছি। রুদ্র অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা মোটামুটি। বাড়ি নিয়ে যাব এখন। আজ সূচনাতের বাড়িতেই থাকতে হবে আমাকে। তোমাকে আমি পরে ফোন করব। হৈমিকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল মাহের। মন খারাপ হয়ে গেল হৈমির। রুদ্রর অবস্থা জানতে পেরে মন খারাপটা হলো। কি থেকে যেন কী সব ঘটে গেল। সব কেমন এলোমেলো লাগছে। পরিস্থিতি ভীষণ অস্বাভাবিক। কিরে, বেআই সাহেবের অবস্থা কেমন বলল? মোটামুটি রে। তোর কি মন খারাপ লাগছে? তোর কি বুকের ভেতর কষ্ট হচ্ছে? তুই আবার সত্যি সত্যি গুন্ডা বেয়ার প্রেমে পড়িসনি তো? ওগো শুনছ? দেখো, হৈমি বেআই সাহেবের জন্য মন খারাপ করছে। কোথায় তুমি, তাড়াতাড়ি এসো। সহসা হৈমি টিশার মুখ চেপে ধরল, চোখ পাকিয়ে বলল, টিশা, মার খাবি। অমন কিছু না, বিশ্বাস কর, আমার ওনার প্রতি এমন কোনো ফিলিংসই হচ্ছে না। শুধু সাধারণ পাবলিক হিসাবে একটু খারাপ লাগছে, ব্যাস এইটুকুই। বেশ গভীর রাতেই শেখবাড়ির সকলে ঘুমোতে গেল। মাহের সূচনার জন্য অপেক্ষা করছিল। রাত 3টা পেরিয়ে যাওয়ার পরও সে রুমে এলো না। তাই মাহের কল করল সূচনাকে, বলল, রুমে আসছেন না কেন?
অপেক্ষা করছি, সূচনা বলল। আমি দাদির সঙ্গে শুয়ে পড়েছি। মাহের বলল, এটা জানানো উচিত ছিল। ওপাশ থেকে উত্তর এলো না, শুধু দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেল। আগ বাড়িয়ে আরও একটি কথাও বলা হলো না মাহেরের। ফোন কেটে দিয়ে শুয়ে পড়ল সে। ভাবল রুদ্রর সঙ্গে কথা বলবে। সূচনা তাকে অযথা ভুল বুঝছে। হয়তো রুদ্রও অহেতুক রাগ করছে। একজনের ভুল বোঝা, অপরজনের রাগ, এসব আত্মীয়র বন্ধন নষ্ট হবে, পারিবারিক অশান্তি বাড়বে। মাহেরের ভার্সিটি খোলা 10:45-এ। প্রথম বর্ষের ক্লাস আছে তার। তাই পরের দিন ভোরে উঠে সূচনাকে টেস্ট করল। আমার ক্লাস আছে, তাই ফিরতে হবে। আপনি কটা দিন থাকুন এখানে। 2 মিনিট পর রিপ্লাই এলো, নাস্তা তৈরি করেছি, খেয়ে যাবেন। রুদ্রর অ্যাক্সিডেন্টের জন্য আমাকে দায়ী করে দিচ্ছেন। উত্তর দিল না সূচনা। মাহের ঈষৎ হেসে পা বাড়ালো রুদ্রর রুমের দিকে। নিচ থেকে এই দৃশ্য দেখে সূচনা ছুটে এলো। রুদ্র বিছানায় আধাশোয়া হয়ে বসে ফোন ঘাঁটছিল। দরজা নক করল মাহের। রুদ্র বলল, দরজা খোলাই আছে। মৃদুকেশে ভিতরে প্রবেশ করল মাহের। ফোন রেখে সোজা হয়ে বসল রুদ্র। বলল, গুড মর্নিং। বসুন। ঘুম ভালো হয়েছে? মৃদু হেসে রুদ্রর পাশে বসল মাহের। বলল, কেমন ফিল করছেন? ওই আর কি, গভীর কণ্ঠস্বরে বলল রুদ্র। মাহের কয়েকপাল নিশ্চুপ থেকে বলল, সাবধানে চলাফেরা করবেন। কিছুকাল পিনপতন নীরবতা চলল। পুনরায় মাহের বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কিছু কথা বলতে পারি? রুদ্র বলল, শিওর। বোনকে ভীষণভাবে ভালোবাসেন, তাই না? গভীর দৃষ্টিতে তাকালো রুদ্র। মাহের স্বভাবতই মৃদু হাসি হেসে বলল, আমিও আমার বোনকে ভীষণ ভালোবাসি। বাবা মারা যাওয়ার পর সে ভালোবাসায় আরও গভীরতা বেড়েছে। পাশাপাশি দায়িত্ববান হতে শিখিয়েছে। রুদ্র স্থির হয়ে তাকিয়ে রইল। মাহের কিয়ৎকাল থেমে আবারও বলল, রুদ্র, আপনার জায়গায় আজ যদি আমি থাকতাম, পারতেন সূচনাকে আমার হাতে দিতে? চমকে উঠল রুদ্র। চমকে উঠল দরজার বাইরে আড়ি পেতে থাকা দাঁড়িয়ে থাকা সূচনাও। মাহের বলতেই থাকল, আমি জানি পারতেন না। তাহলে ভাবলেন কি করে আমি পারব? আপনার যেমন একটিমাত্র আদরের ছোট বোন, তেমন আমারও একটিমাত্র আদরের ছোট বোন। সবচেয়ে বড় কথা হলো, আমার বোনটা অনেক বোকা, অনেক ছোট, ইম্যাচিউর। শুনতে খারাপ লাগলেও সত্যি আপনি একজন বখাটে। আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে পারে, আপনার ব্যাকগ্রাউন্ড একদম জিরো। এমন একটা ছেলে আমার বোন জামাই হবে তা আমি ভাবতেও পারি না। আমি সাধারণ ঘরের ছেলে, আমার বোনও সাধারণ ঘরের মেয়ে। আমাদের অধিক সম্পদের প্রয়োজন নেই, কিন্তু অধিক সম্মানের প্রয়োজন। আমার বোন সারা জীবন কুমারী থাকলেও আমি কোনো বখাটের হাতে তাকে তুলে দেব না। থাকুক সে কোটিপতি বাবার একমাত্র ছেলে, তাতে আমাদের কিছু যায় আসে না। এতে যদি আমার স্ত্রী আমাকে ভুল বুঝে আমার থেকে দূরত্ব বজায় রাখে, রাখুক। আমার বোনের জীবন নিয়ে আমি পুতুল খেলব না, বা কাউকে পুতুল খেলতেও দেব না। একটা কথা মনে রাখবেন, গায়ের জোরে সম্মান, ভালোবাসা কোনোটাই পাওয়া যায় না। ভালোবাসার মতো ভালোবাসলে অবশ্যই ভালোবাসাকে জয় করা যায়। আর মন থেকে কাউকে ন্যায়ভাবে সঠিক পথে চাইলেও উপরওয়ালা খালি হাতে ফেরায় না। আমি আপনাকে অপমান করছি না। সম্পর্কে আপনি আমার বড় হলেও বয়সের দিক থেকে ছোট। বড় ভাই হিসাবে একটা সাজেশন দিচ্ছি, আপনার জীবনের গতিধারা পাল্টান। আপনি চেষ্টা করলে পারবেন। ক্ষণিকের মোহে পড়ে ভুল পথ বেছে নেবেন না। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়াবেন না। সঠিক পথ বাছাই করুন, সঠিকভাবে বেঁচে থাকুন। অহেতুক ক্রোধের বশীভূত হয়ে এমন কিছু করবেন না যা আপনার, আমার বোন, আমার এবং আমার বোনের জীবনের হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায়। সেদিন আপনারা চলে আসার পর থেকে সূচনা অস্বাভাবিক আচরণ করছে। আমার মাকেও ভুল বুঝছে, যা একবারেই কাম্য নয়। আশা করি বুঝতে পারছেন। আপনার একটিমাত্র জেদ দুটো পরিবারকে অশান্তিতে রেখেছে। আর কোনো অশান্তি হবে না। সূচনার সঙ্গে আমি কথা বলবো। স্থির দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে কথাটি বললেও বুকের ভেতরটায় অস্থির হয়ে উঠল রুদ্রর। অদ্ভুত এক পীড়া দেওয়া শুরু হলো মনের গহীন কোণে। রুদ্রশ্বাসে পুনরায় বলল, আমি কিছু সময় একা থাকতে চাই মাহের, প্লিজ লিভ মি। রুদ্রর সঙ্গে কথোপকথন শেষ করে বিদায় নিল মাহের। রুমের বাইরে এসে মুখোমুখি হল সূচনার। সূচনার থমকে যাওয়ার দৃষ্টি দেখে কিঞ্চিত বিচলিত হল সে। কিছু সময়ের জন্য উদ্যত হতেই বাঁধ সেদে অবিশ্বাস্য অভিমানী কণ্ঠে সূচনা বলল, আপনি আমার ভাইয়াকে বখাটে বললেন? হকচকিয়ে গেল মাহের। দৃঢ় দৃষ্টিতে সূচনার মুখশ্রীতে কয়েক পল তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। দুহাত বাড়িয়ে সূচনার কাঁধে দুপাশ স্পর্শ করে মৃদু থাপ্পড় দিয়ে বলল, সত্যি যত তিক্ত এবং কঠিন হোক,
আমি তা মেনে নিতে পারি, স্বীকারও করতে পারি। আবার চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দিতেও কুণ্ঠাবোধ করি না। অপমানে মাথা নিচু হয়ে গেল সূচনার। কাঁধ থেকে ডান হাত সরিয়ে আলতো করে সূচনা চিবুক স্পর্শ করল মাহির। বলল, চোখ তুলুন সূচনা। নত মস্তকে নতই রইল সূচনা। মাহের দৃঢ় স্বরে বলল, আপনি যথেষ্ট মেচিউর। এসব ছেলেমানুষই আপনাকে মানায় না। অযথা ভুল বুঝে কষ্ট পাবেন না। খাবার রেডি করে বলবেন। চলুন, নত দেরি হয়ে যাবে আমার। টানা 7 দিন বাইরে বেরোতে হলো না রুদ্রকে। বোনের অভিমানী করার নিষেধ তাকে মানতেই হলো। 7 পেরিয়ে 8 দিনের মাথায় রুদ্র বাড়ি থেকে বের হলো। এর মধ্যে মাহের 2 দিন এসেছিল সূচনাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সূচনা রাজি হয়নি। কখনো রাত বিরাতে হুটহাট মাহের যখন মেসেজ করত, বলতো, আপনাকে মিস করছি সূচনা। বিছানার বাঁ পাশটা ফাঁকা হয়ে আছে, দেখতে ভালো লাগছে না। সূচনা উত্তর দিত, তাও ভালো, বিছানার বাঁ পাশে ফাঁকা, বুকের বাঁ পাশে তো নয়। উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে না পেয়ে কিছুই বলতো না মাহের। কখনো যদি মেসেজ দিত, কবে আসবেন মা, আপনার কথা বলে। উত্তর দিত সূচনা, আমার বখাটে ভাইয়ের জন্য আপনার মায়া না থাকতে পারে, আমার আছে, তাই পরিপূর্ণ সুস্থ হওয়া দেখে তবেই যাব। হৈমির পা ঠিকঠাক হতে 7 দিন লেগে গেল। এরপর বাড়ি ফিরল সে। ফেরার পর মায়ের মুখে রুদ্রর অবস্থা জানতে পেয়ে ভীষণ মায়া হলো। আবার তার করা আচরণবিধি স্মরণ হতেই বুকের ভেতরে মায়াগুলো উড়ে গিয়ে ভয় জিগে বসল। ভাবতে চাইল না রুদ্র নামক তুমুল ঝড়টির কথা। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো অন্তঃকোণে চেপে রইল। কারণ হিসেবে দাঁড় করালো কিছু কথা, যেমন গুন্ডাটা তো আর ডিস্টার্ব করেনি, হতে পারে সে অ্যাক্সিডেন্ট করে স্মৃতি হারিয়ে ফেলেছে, ভুলে টুলে গেছে আমাকে। আবার হতেও পারে অ্যাক্সিডেন্ট করে হেভি একটা শিক্ষা হয়েছে, তাই নিজেই নিজে শুধরে গেছে। আগ বাড়িয়ে আর ঝামেলা টামেলার প্রয়োজন নেই। আমার দয়ার শরীর, দয়া করেই ঝামেলা থেকে বাঁচিয়ে দিলাম। জীবন চলতে শুরু করলো জীবনের গতিতেই। এরই মধ্যে রুদ্র একদিন সূচনাকে জানালো সে অনির্দিষ্টকালের জন্য ঢাকা যাবে, নিজের শহর। টাঙ্গাইল শহরের পরিচিত হাওয়াতে শ্বাস যেন রোধ হয়ে আসছে। এবার তার হাওয়া বদলের প্রয়োজন। সূচনা কিঞ্চিত চিন্তিত হয়ে পড়ল। সেদিন মাহেরের বলা কথাগুলোতে বেশ পরিবর্তন ঘটেছে রুদ্রর, কিন্তু এই পরিবর্তন স্বাভাবিক না অস্বাভাবিক তা বুঝতে পারছে না সূচনা। তাই তার চিন্তাটা গভীর হল। বিচলিত হয়ে বলল, রাফিদ ভাইয়াদের ওখানে যাবে তাই তো? রুদ্র বলল, শিওর না, কিন্তু ইচ্ছে আছে, যেতেও পারি। চল, বিকেলে ও বাড়িতে দিয়ে আসি তোকে, আর সময় পাব না। সূচনা সম্মতি দেয়। বিকেলবেলা ভাইয়ের সঙ্গে চলে আসে শ্বশুর বাড়িতে। তার শাশুড়ি হামিদা ভীষণ খুশি হয়। রুদ্রকে আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। ড্রয়িং রুমে সোফাতে স্বভাবসুলভ গম্ভীর হয়ে বসেছে রুদ্র। সূচনা রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে ভাইয়ের জন্য শরবত নিয়ে এলো। রুদ্র শরবতের গ্লাসে হাত নিয়ে হামিদা বেগমের বলা কথাগুলো শুনে হুম করছিল। এমন সময় ঝড়ের গতিতে বাইরে থেকে ড্রয়িং রুমে এসে আকস্মাৎ থমকে গেল হৈমি। কয়েক পল চোখ গোল গোল করে রুদ্রকে দেখে নিয়ে মৃদু চিৎকার করে বলল, ওমা, এটা আবার কে? বেয়ের মতো লাগছে না? হ্যাঁ, রুদ্রর মতোই তো লাগছে, কিন্তু রুদ্র নয়। ওর তো এমন ফ্রেশ মুখ, ফ্রেশ মাথা নয়। কপাল ভাঁজ ফেলে বিস্মিত চোখে সূচনার দিকে তাকালো সে। উত্তেজিত হয়ে বলল, আরে ভাবি, তুমি এসে গেছ? এটাও তোমার ভাই? আরে, তোমার আরও একটা ভাই আছে, কিন্তু এত মিল কেন? জমজ নাকি? হামিদা উঠে এসে মেয়েকে কড়া চোখে শাসন করলেন। সূচনা কিঞ্চিত ভীতু হয়ে রুদ্রের মুখের দিকে তাকিয়ে আছে। রুদ্র স্থির হয়ে বসে শান্ত চোখে তাকিয়ে আছে চঞ্চলিত হৈমির পানে। হৈমি শান্ত হয়ে স্থির রুদ্রকে ড্যাব ড্যাব করে দেখে নিয়ে হঠাৎ চিন্তিত হয়ে বলল, তুমি তো বলেছিলে তোমরা 2 ভাই বোন। জেরিন আন্টিও তাই বলেছিল, তাহলে ইনি কোথা থেকে আসলো? এই যা, মুভির মতো কাহিনী হয়েছে নাকি? ওই যে 2টো যমজ বাচ্চা হলে একটাকে চুরি করা হয়, বহু বছর পর আবার চুরি হয়ে যাওয়া ছেলেটার খোঁজ পায়। ইস, সিনেমাটিক কাণ্ড ঘটে গেল নাকি? হামিদা এবার ধমক দিলেন। সূচনা বিরক্ত হয়ে বলল, তোমার মাথা মনে হয় পুরোটাই খারাপ হয়ে গেছে হৈমি। কি আবল তাবল বলছ? মাকে পাশ কাটিয়ে রুদ্রর সামনে এসে 2 হাত কোমরে রেখে পিটপিট করে তাকিয়ে হৈমি বলল, দেখতে একদম সেম, পার্থক্য এটাই ওনার দয়াল বাবাদের মতো চুল, দাড়ি এসব নেই। রুদ্র শান্ত চোখে তাকিয়ে রইল, আর অমন গভীর চোখ দুটোতে কিছু একটা ছিল যা হৈমির মুখ বন্ধ রাখতে বাধ্য করল। চুপসে গেল সে। ধীরে ধীরে পিছিয়ে গিয়ে মা ভাবির দিকে তাকিয়ে বলল,
আচ্ছা, ওনাকে কে মেরেছে? থুতনিতে আর মাথায় কিসের ব্যান্ডেজ? উনি কথা বলতে পারেন না? সূচনা বলে উঠল, কী সব বলছো? রুদ্র ভাইয়াকে তুমি চেনো না? অদ্ভুত। সূচনার কথা শুনে হামিদা কঠোর স্বরে বলল, হৈমি রুমে যা। রুমে যা বলছি। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়াল। হৈমি ঘাড় ফিরিয়ে তাকে উঠতে দেখতেই বার কয়েক ঢোক গিলে তরাক করে চলে গেল নিজের রুমে। বিড়বিড় করে বলল, সর্বনাশ হয়েছে। হৈমির সঙ্গে সর্বনাশের মতো একটি ঘটনাও ঘটল না। মাহেরের সঙ্গে দেখা করে চলে গেল রুদ্র। হৈমির চোখে ভাসিয়ে দিয়ে গেল পরিচিত মানুষের অপরিচিত রূপ, দ্বিতীয় রূপ। কিন্তু সে কি জানে মানুষ বড় বিচিত্র? তার থেকে বেশি বিচিত্র রুদ্র নামক এই শক্তিশালী পুরুষটি। একই মানুষের দুটো রূপ তাকে যতটুকু দিয়েছে তার থেকে অধিক কিছু দেবে এই একই মানুষের তৃতীয় রূপটি। সামলাতে পারবে তো ছোট্ট মেয়েটা? সহ্য করতে পারবে তো অপ্রত্যাশিত কিছু অনুভূতির? একজন পুরুষের জীবনে আসার নতুন অধ্যায়টি পাল্টে দেবে না তো তার ভবিষ্যৎ? ক্লান্ত বিকেলে বাড়ি ফেরার পথে হঠাৎ পরিচিত এক ব্যক্তি পেছন থেকে জিজ্ঞেস করল, আপনি মাহের, সূচনার হাজবেন্ড? বাইক স্টার্ট দিতে গিয়ে থেমে গেল মাহের। পেছনে ঘুরে শ্যামবর্ণীয় হ্যাংলা, পাতলা এবং লম্বা ছেলেটিকে দেখে সাবলীল ভঙ্গিতে জিজ্ঞেস করল, ইয়েস। আপনি কে বলছেন? ছেলেটা হাত বাড়িয়ে দিল। বাইক থেকে নেমে মাহেরও হাত বাড়িয়ে হ্যাংশেক করল। ছেলেটা বলল, আমি লিমন, সূচনার এক্স। সহসা চমকে উঠল মাহের। নিজেকে ধাতস্থ করে নিল মুহূর্তেই। এক্স শব্দটা শুনতেই কান গরম হয়ে চোয়াল শক্ত হয়ে উঠল। বলল, সো? আপনার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। একটা ছেলে হিসেবে আমি মনে করি এসব আপনাকে জানানো উচিত। কিভাবে আপনাকে ঠকানো হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এর পুরোটাই আপনার জানা উচিত। তীব্র অস্বস্তিতে পড়ে গেল মাহের। আশপাশে তাকিয়ে লোকজন দেখে নিল। বলল, সরি, এখানেই বলবো নাকি আড়ালে কোথাও বসবেন? আপনি সম্মানিত মানুষ, রাস্তাঘাটে এসব আলোচনা করা ঠিক না। বলা তো যায় না কি থেকে কার মাধ্যমে কি রটে যায়, কি ঘটে যায়। গম্ভীর স্বরে মাহের বলল, আপনি আমার সঙ্গে আসুন। সন্ধ্যার পর বাসায় ফিরল মাহের। দরজা খুলে তার ক্লান্ত মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল সূচনা, আজ এত দেরি হলো যে? ফোনও তো ধরছিলেন না। মাহের গম্ভীর হয়ে গেল। ধীরগতিতে পা বাড়িয়ে চলে গেল রুমে। সূচনা কপালে ধু ভাঁজ ফেলে দরজা লাগিয়ে দিল। এরপর মাহেরের জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে গেল রুমে। মাহের রুমে পায়চারি করছিল। তাকে ভীষণ বিধ্বস্ত দেখল সূচনা। মাহের চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপালে জুড়ে ছড়িয়ে আছে। বুক পিঠের কয়েকটা বোতাম খোলা। সূচনাকে দেখে তার হাঁটা থেমে নিঃশ্বাসে অস্থিরতা বেড়ে গেল। কিছু বলার জন্য উদ্যত হয়েও বলতে পারল না। দমে গেল। সূচনা পানির গ্লাসের সামনে ধরে বলল, এটা খেয়ে নিন, ভালো লাগবে। যা গরম পড়েছে। আজকের গরম সবার অবস্থায় কাহিল। আপনাকেও ভীষণ বিধ্বস্ত লাগছে। মাহেরের গম্ভীরতা দৃঢ় হল। স্বভাবসুলভ সেই হাসিটা আজ তার মুখে নেই, যে হাসিতে চোখ জুড়িয়ে যায় সূচনার। তাই মনে মনে কিছুটা বিচলিত হল। জিজ্ঞেস করল, আপনার কি মাথা ব্যথা করছে? ছোট্ট করে উত্তর দিল মাহের, আদা চা করে দিব? আপনি পানিটা খেয়ে ফ্রেশ হন, আমি চা করে আনছি। সূচনা দরজার বাইরে দুকদম এগিয়েছে। অমনি রুম থেকে একটা বিকট শব্দ পেয়ে চমকে উঠল সে। কিঞ্চিত ত্বরান্বিত হয়ে পুনরায় রুমে ঢুকে দেখল ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে মাহের। তার দৃষ্টি কয়েক হাত দূরে মেঝেতে চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া গ্লাসের টুকরোগুলো স্থির। এ দৃশ্য দেখে বার কয়েক ঢোক গিল সূচনা। শান্ত মিষ্টিভাষী মানুষটার একই রূপ। নিজেকে ধাতস্থ করতে 1 মিনিট লেগে গেল তার। কাঁপা স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? মাহের বলল, কিছু না। ছোট্ট করে উত্তর দিয়ে শাওয়ারের উদ্দেশ্যে বাথরুমে ঢুকে পড়ল মাহের। সূচনা বড় বড় চোখ করে কাচের টুকরোগুলোর দিকে তাকিয়ে রইল। এরপর ধীরস্থিরভাবে সেগুলো গুটিয়ে ফেলার জন্য বাহিরে গেল। রাতের খাবার সময়ও মাহের চুপচাপ গম্ভীর রইল। মনের ভেতর তীব্র অশান্তি চললেও মুখে কিছু বলল না সূচনা। হামিদার ছেলেকে দুবার জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? মুখ এমন লাগছে কেন? মাহের তেমন কোনো উত্তর দিতে পারল না। শুধু বলল, 4 ঘন্টা ডিউটি করে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছি, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। রাতে ঘুমানোর সময় সূচনা যখন জিজ্ঞেস করল, আপনার কি হয়েছে? মাহের শান্ত কণ্ঠে বলল, কি হবে? তাহলে এখন? বাকিটুকু বলার সুযোগ না দিয়ে মাহের দৃঢ় কণ্ঠে বলল, যে প্রশ্নটি আপনার মনে ঘুরছে এর উত্তর আমার কাছে নেই। আপাতত আমি আপনার সঙ্গে কথা বলতে চাইছি না।
গুড নাইট সূচনা, ঘুমিয়ে পড়ুন। মাহেরের সঙ্গে সূচনার সম্পর্কটা বেশ জটিলতায় কাটল কিছুদিন। চেনা মাহের যেন হঠাৎ করেই ভীষণ অচেনা হয়ে উঠল। সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকে, কাজ না থাকলে ছুটির দিনগুলোতে বাইরে মুখ গুজে বসে থাকে। প্রয়োজনে দু একটা কথা বললেও ভীষণ গম্ভীর হয়ে বলে। বুকের ভেতরটায় বড্ড ফাঁকা ফাঁকা লাগছে সূচনার। অদ্ভুত এক হাহাকারে পূর্ণ হৃদয়ে। বরাবরের শান্তশিষ্ট মিষ্টিভাষী পুরুষগুলোর ক্রোধ বড় ভয়ানক হয়। এরা কাউকে আঘাত করে না, কাউকে কটু কথা শোনায় না। এরপরও অদ্ভুত কৌশলে দোষী মানুষটিকে শাস্তি দিতে পারে। যেমন মাহের শাস্তি দিচ্ছে সূচনাকে। কিন্তু কিসের শাস্তি? তার অপরাধ কি? শুক্রবার ছুটির দিন। আজকের পরিকল্পনা হচ্ছে তিশার জন্য ভালো মন্দ রান্না করে সকলে মিলে তার বাসায় যাওয়া। মাহের যেতে নারাজ। তার নাকি স্টুডেন্টদের অনেকগুলো খাতা দেখা বাকি আছে। তাই শাশুড়ি আর ননদদের সঙ্গে সূচনা যাবে খালাতো ননদের বাসায়। গোসল করে রেডি হচ্ছিল সে, এমন সময় মাহের হোয়াটসঅ্যাপে কল এলো। মাহের তখন বাথরুমের শাওয়ারের নিচে দাঁড়িয়ে। ফোন একাধারে বাজতে থাকায় বাধ্য হয়ে সূচনা ফোন রিসিভ করল। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো, স্যার, আমি হিমি বলছি। ওই যে গতকাল আপনার নাম্বারটা নিলাম, যে পিক পাঠিয়েছি দেখুন। ব্যতিক্রমে এতটুকুই উত্তর আপনি বিশ্বাস করলেন না, ভাবলেন আমি বাদ রেখে লিখেছি। আর হ্যাঁ স্যার, পিকের সঙ্গে আমার একটা শাড়ি পরা পিকও চলে গেছে। সরি স্যার, এরপর থেকে খেয়াল রাখব নিজের পিক যেন স্যারের হোয়াটসঅ্যাপে না আসে। আপনি কি বলছেন? স্যারের ওয়াইফ। কি স্যার ম্যারিড? মুচকি হেসে কল কেটে দিল সূচনা। নিশ্চয়ই মেয়েটা জানে না মাহের ম্যারিড, তাই ইমপ্রেস করার জন্য পিক পাঠিয়েছিল। সূচনা পিকটা দেখে ডিলিট করে দিল। এরপর হোয়াটসঅ্যাপ থেকে বেরোনোর সময় হঠাৎ একটি নাম্বারের দৃষ্টি আটকে গেল। ভীষণ পরিচিত নাম্বার তার। কয়েক পল অতিবাহিত হতেই যখন পুরো নাম্বারটি চিনতে পারল, সর্বাঙ্গ কেঁপে উঠল। লিমনের নাম্বার। লিমনের সঙ্গে মাহেরের পরিচয় আছে। প্রচণ্ড উত্তেজিত হয়ে ইনবক্সে ঢুকল সে। একের পর এক মেসেজ। পিক দেখে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হলো। তার আর লিমনের বেশ কিছু ঘনিষ্ঠ ছবি দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি ছবি সত্যি তার আর লিমনের, আর কয়েকটি ছবিতেও সে আর লিমন রয়েছে, যে ছবিগুলোতে অশ্লীলতার ছাপ স্পষ্ট। সূচনার মনে পড়ে না লিমনের সঙ্গে এতটা ঘনিষ্ঠ সে কখনো হয়েছে কিনা। তাহলে এগুলো কি এডিট করা? ছি, লিমন লাস্টে যে ছবিটা দিয়েছে সেই ছবিতে সূচনা শাড়ি পরা, কিন্তু বুকে আঁচল নেই। আঁচলটা লিমনের হাতে। লিমনের মুখ ডুবানো সূচনার বুকের বিভাজনে। সূচনা এক হাত তার পিঠ খামচে ধরা, আরেক হাত চুলে খামচে ধরা। মুখের এক্সপ্রেশন এমন যেন কিছু দেখে ভয় পেয়েছে। গা ঘিন করে উঠল সূচনার। গত বছর তার জন্মদিন বন্ধুরা মিলে তাকে সারপ্রাইজ দিয়েছিল। পুরো রুম অন্ধকার করে হঠাৎ আলো জ্বালিয়ে একসঙ্গে সবাই রুমে ঢুকেছিল। ভয় পেয়ে চোখ খিচে পরিহিত জামার ওড়না খামচে ধরেছিল সে। ছবিটা এখনও তার কাছে আছে। তিরতির করে ঘামতে শুরু করল সূচনা। লিমনের করা মেসেজগুলো পড়তে লাগলো একের পর এক। এবার বিশ্বাস হলো তো? তখন আমার কাছে প্রুফ ছিল না। মুখের কথা বিশ্বাস করলেন না, এবার নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে। কেমন 12 ভাতেরই বউ পেয়েছেন আপনি। মাহেরের কোনো রিপ্লাই নেই। লিমন পরপর মেসেজ দিয়েই গেছে। যে মেয়ে বিয়ের আগেই বয়ফ্রেন্ডের শরীর বিলিয়ে দেয়, সতীত্ব হারায়, ওই মেয়ে আপনাকে ঠকিয়েছে, এটা বিশ্বাস হচ্ছে না। সূচনা যদি চরিত্রহীন না হতো, আমি কি ওকে বিয়ে করতাম না? হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল সূচনার। হামিদা হৈমি এলো তাকে ডাকতে। সূচনা নিজের ভেতর বয়ে চলা ঝড়গুলো গোপন করে বলল তার শরীর খারাপ লাগছে। শরীর খারাপের মাত্রা এমনভাবে উপস্থাপন করল যে বাধ্য হয়ে মা মেয়ে তাকে রেখেই চলে গেল। মাহের শাওয়ার নিয়ে এসে সূচনাকে দেখে বলল, কি ব্যাপার, আপনি জাননি? সূচনা টলমলো চোখে তাকিয়ে রইল মাহেরের পানে। সহসা সূচনার চোখে চোখ পড়তেই চমকালো মাহের। কিছু প্রশ্ন করতে গিয়েও থেমে গেল। বাইরে বেরোবে বলে বেরিয়ে গেল। ফিরতে ফিরতে রাত 10টা ছুঁই। রাতের খাবার খাওয়ার সময় মাহের জিজ্ঞেস করল, আপনার খাবার বাড়ছেন না কেন? শ্বাস রোধ করে সূচনা উত্তর দিল, আমি খেয়েছি। মাহের অবাক হলো, কারণ সূচনা রাতের খাবার সবসময় তার সঙ্গেই খায়। খাওয়া শেষ করে রুমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে যেতেই দেখল সূচনা বিছানা গুছিয়ে বসে আছে। তাকে দেখে কিছুটা নড়ে উঠল। সে ঈষৎ হেসে মোবাইল চার্জ দিয়ে শুয়ে পড়ল। সূচনা ঠাঁই বসে রইল। মাহের বলল, শুবেন না? দীর্ঘশ্বাস ছাড়ল সূচনা। বিছানা ছেড়ে কাভার্ট খুলে ঢিলেঢালা একটা নাইট ড্রেস বের করল। বিয়ের পূর্বে রাতে এসব পরে ঘুম হলেও বিয়ের পরে লজ্জায় আর এসব পরা হয়নি। কিন্তু আজ আর লজ্জা পেলে চলবে না। তাকে পরীক্ষা দিতেই হবে, কঠিন পরীক্ষা।
সতীত্বের পরীক্ষা। আজ পৃথিবীর সবচেয়ে অসহায় মেয়েটি যেন সূচনা, যাকে কিনা নিজের স্বামীর নিকট সতীত্ব পরীক্ষা দিতে হবে। সিদ্ধান্তটি তার নিজেরই। তার স্বামী তাকে এরূপ সিদ্ধান্ত নিতে বাধ্য করেনি। তবুও তার আড়ালে যে ঘটনাগুলো ঘটে গেল সেগুলো টের পেয়ে নিজ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে। আদৌ কি এমন কোনো পরীক্ষা আছে যা প্রমাণ করবে কোনো নারীর সতীত্ব কিনা? সূচনা এসবে অবগত নয়। তবে একদিন অতি প্রিয় এক বান্ধবীর কাছে শুনেছিল, একজন পুরুষ যখন একজন নারীকে গভীরভাবে স্পর্শ করে ঠিক তখন বুঝতে সক্ষম হয় তার করা স্পর্শগুলো নারীটির জীবনে পাওয়া প্রথম স্পর্শ কিনা। নিজেকে নিয়ে সম্পূর্ণ কনফিডেন্ট সূচনা। ইতিপূর্বে কোনো পুরুষের সঙ্গে সে ঘনিষ্ঠভাবে মেশেনি। লিমনের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও দূরত্ব বজায় রেখে এসেছে সবসময়। তাই নিজের প্রতি প্রবল বিশ্বাস রেখেই বার কয়েক ঢোক গিল সে। নির্লিপ্ত গলায় ডাকল, মাহের। মৃদু নেড়ে পাশ ফিরে তাকাতেই চমকে উঠল মাহের। দৃষ্টি অসংলগ্ন করে বলল, বলুন। উই শুড বি ইন্টিমেট। আকস্মাৎ উঠে বসল মাহের। বিস্মিত দৃষ্টিতে কয়েক পল সূচনার পানে তাকিয়ে রইল। সূচনা মাথা নিচু করে টলমল দৃষ্টিজোড়া নিক্ষেপ করল বিছানার চাদরে। মাহের থতমত খেয়ে বলল, এই আবেদনটি তো ভালোবাসার নয়, বন্ধুত্বেরও নয়। সহসা মাথা তুলে ফ্যালফ্যাল চাহনি ছুঁড়ে দিয়ে সূচনা বলল, এই আবেদনটি আমার চরিত্রের পরীক্ষা। পরীক্ষা করে দেখুন। এরপর আপনার সিদ্ধান্ত জেনে না হয় আমরা সম্পর্ক আগাব, নয়তো কাল থেকে এ সম্পর্কের ইতি টানব। ক্রোধ সংবরণ করে প্রথমবার বৃথা হয়ে হাত উঁচিয়ে থেমে গেল মাহের। বড় বড় নিঃশ্বাস ছেড়ে ত্যাগ করল বিছানা। দুহাত কোমরে রেখে বুক টান টান করে মেঝেতে ঠাঁয় দাঁড়িয়ে রইল কতক্ষণ। সূচনার চোখ বেয়ে নোনা পানির স্রোত নামতে শুরু করল। দীর্ঘক্ষণ চলল পিনপতন নীরবতা। এরপর ব্যর্থ কণ্ঠে মাহেরই প্রথম বলল, বিয়ের পূর্বে আপনার রুচিবোধ নিম্ন ছিল বলে বিয়ের পরও তাই থাকবে, এটা আমি মানতে পারব না। বাকিটুকু বলতে পারল না মাহের। তার পূর্বেই সূচনা হু হু করে কেঁদে উঠল। অথচ একটু সময় দিলেই মাহেরের পূর্ণ কথাগুলো শুনতে পেত। মাহের বলল, আপনি আমার স্ত্রী। আমার কোনো প্রয়োজন নেই আপনার সতীত্ব পরীক্ষা নেওয়ার। আমার এই দুচোখ কখনো ভুলটা বেছে নিতে পারে না। নিজের প্রতি আমার বিশ্বাস আছে। আপনি পবিত্র, ঠিক ফুলের মতোই পবিত্র। বিয়ের পূর্বে আপনার রুচিবোধ ভুল ছিল বলেই লিমনের মতো জঘন্য একটা ছেলেকে ভালোবেসেছিলেন, যে কিনা মিথ্যে অপবাদ দিয়ে আপনাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। রাগটা আমার এখানেই, কেন আপনি ওর মতো ছেলের সংস্পর্শে গিয়েছিলেন, যে কিনা বিন্দুমাত্র সম্মান দিতে পারেনি আপনাকে। এই ভুলের শাস্তি আমি আপনাকে কিভাবে দেব বলতে পারেন? মাহের বলতে পারল না। সূচনার কান্নার শব্দে তার সবটা এলোমেলো হয়ে গেল। সহ্য করতে না পেরে রুম ছেড়ে বেরিয়ে গেল সে। শাস্তি সূচনাকে দেওয়ার পূর্বে লিমনকে দিতে হবে। এরপর না হয় সূচনাকে এক কঠিন শাস্তি দেব, যে শাস্তি সারা জীবন বাধ্য করবে সূচনাকে তার বুকের অতি গোপন কুটিরে বন্দিনী হয়ে থাকতে। লম্বা সময় পেরিয়ে গেল। নিজেকে শান্ত করে রুমে ফিরল মাহের। দেখল কাঁদতে কাঁদতে বিছানার এক কোণে গুটিসুটি মেরে ঘুমিয়ে সূচনা। তার এক একটা ভারী নিঃশ্বাসের শব্দ কর্ণপাত হতে দীর্ঘশ্বাস ছাড়ল সে। ধীর পায়ে এগিয়ে এসে দুহাতে সন্তর্পণে সূচনাকে কোলে তুলে নিল। কয়েক পল নির্নিমেষ চোখে তাকিয়ে রইল। নাক চোখ ফুলে লালিমা হয়ে ওঠা মুখশ্রীতে। নিজের পুরুষিত চিকন পাতলা ওষ্ঠধর এগিয়ে সূচনার ললাতে গাঢ় একটি চুমু খেল। বিরক্ত করে বলল, আপনি ভীষণ বোকা, ভীষণ অভিমানী। 1 মাস পর আপন শহরে ফিরল রুদ্র। পরিচিত শহরে প্রবেশ করতেই গহীন বুকটা প্রাণবন্ত হয়ে উঠল। ইচ্ছে হলো চেনা শহরে আপন রাস্তায় দীর্ঘ সময় হাঁটতে, পরিচিত বাতাস গায়ে মেখে হাঁ করে দীর্ঘশ্বাস নিতে। রাস্তার ধুলোবালি গায়ে মেখে সিগারেট ফুঁকতে ফুঁকতে টাঙ্গাইল শহর পুরোটাই ঘুরে বেড়ানোর তাগিদও অনুভব করল। জীবনের গোলকধাঁধায় পড়ে আজ এসব প্রয়োজনকে ঠিক কতটুকু মেটাতে পারবে জানা নেই। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। মেইন শহরে প্রবেশ করার পর ড্রাইভারকে বলল গাড়ি থামাতে। ড্রাইভার গাড়ি থামালে সে একটি সিগারেট ধরল। এরপর সেলফোন বের করে কল করল ঝিনুককে। দীর্ঘদিন পর রুদ্র ফোন পেয়ে প্রচণ্ড উল্লসিত হয়ে ফোন রিসিভ করল ঝিনুক। বলল, আরে এতদিন পর শিষ্যকে মনে পড়ল তো বস, কি অবস্থা? আমি পনিরকে নিয়ে এখন রেস্টুরেন্টের সামনে আছি। যোগাযোগ করতে নিষেধ করছেন বলে দায়িত্ব পালনে অবহেলা করিনি। ডোর খুলে নেমে দাঁড়ালো রুদ্র। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে ডোর লাগিয়ে অত্যন্ত গম্ভীর স্বরে ড্রাইভারকে বলল, গাড়ি পার্ক করে চলে যা, একদিনের ছুটি দিলাম।
ড্রাইভারকে কথাটা বলার পর গম্ভীর চিত্তে ঝিনুককে জিজ্ঞেস করল, কার সঙ্গে রেস্টুরেন্টে এসেছে? কয়েকটা মেয়ে বান্ধবী। নয়নও আছে। তোকে দেখেছে? না, আমি দূরে আছি, মাস্ক পরা অবস্থায়। বাইক আছে সাথে? পনিরকে পুরন বাস স্ট্যান্ডে পাঠিয়ে দে, আর তুই ওদের নজর রাখ। রুদ্রকে নিয়ে পনির যখন রেস্টুরেন্টের সামনে এলো, ঝিনুক বসা থেকে লাফিয়ে উঠল রসগোল্লার মতো। গোল গোল চোখে কয়েক পল তাকিয়ে আপাদমস্তক রুদ্রকে দেখতে লাগলো। লম্বা চওড়া সুঠাম দেহখানার নতুন বেশভূষা দেখে ওষ্ঠজোড়া আপনা আপনি ফাঁক হয়ে গেল। অগোছালো রুক্ষ শুষ্ক রুদ্রর বেশভূষায় আজ কি নিদারুণ যত্নের ছাপ। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো কি সুন্দর পরিপাটি করে আছড়ে পিছন দিকে ঝুটি করে রেখেছে। রাশভারী মুখের চোয়াল জোড়ায় ছোট ছোট দাড়িগুলোর রাজত্বের পেছনে রুদ্রর যত্ন রয়েছে, তাই স্পষ্ট। ঘন ঘন চোখের পলক ফেলল ঝিনুক। আরও একবার রুদ্রকে আপাতমস্তক দেখল। কি, তার পরনে আজ কাবলি নেই, রয়েছে খাদি পাঞ্জাবি। ছাই রঙা পাঞ্জাবির ওপরে তুর্কি কোটি পরা। চেহারার গাম্ভীর্য দেখে যে কেউ ধরে নেবে বড়সড় একজন রাজনৈতিক নেতা সে। ঝিনুক মৃদু চিৎকার দিয়ে বলল, আরে বস, বেশ লাগছে, একদম নায়কের মতো, একদম নায়কের মতো। পনির দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, নেতা নেতা ভাব চলে এসেছে, এবার জম্পেশ নেতাগিরি করতে পারবো আমরা। রুদ্র চোখ গরম করে তাকালো। নেতাগিরি তার রক্তে থাকলেও এসবে বিন্দু পরিমাণ আগ্রহ নেই তার। অনেক বড় একটি উদ্দেশ্য সফল হতে যাচ্ছে তার। ৮০ ভাগ হয়ে গেছে, আর ২০ ভাগ হলেই নিজের জীবনের গল্পটা নিজেই তৈরি করবে, পাল্টে দেবে তার অভিশপ্ত ভবিষ্যৎকে। রুদ্রর চোখ গরম করতে দেখে পনির থেমে গেল। ঝিনুক তৎপর হয়ে ইশারা করল রেস্টুরেন্টের ভেতরে। রুদ্র গাম্ভীর্য বজায় রেখে বলল, পনির বাইরে থাক, ঝিনুক আয় আমার সাথে। পছন্দের মেনু অর্ডার করে গল্প এবং সেলফি তোলায় মশগুল ছিল হৈমি। রুদ্র রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে সর্বপ্রথম হৈমিদের টেবিলেই তৃষ্ণার্ত দৃষ্টিজোড়া নিক্ষেপ করল। কয়েক পাল তাকিয়ে রইল স্থির চোখে। ঝিনুক বাম পাশের একটি টেবিল ইশারা করে বলল, এই টেবিল ফাঁকা আছে বস, এইখানে বসুন। ছোট্ট একটা শ্বাস ছাড়ল রুদ্র। ঝিনুকের দেখানো টেবিলের সামনে গিয়ে অতি সন্তর্পণে বসে পড়ল। তার আয়েসি ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে বসা এক শান্তি। গভীর দৃষ্টিজোড়া নির্দিষ্ট একটি মানুষকে দেখতে থাকায় বিষয়টি ছিল ঠিক চোখ ধাঁধানো, মন মাতানো। তাই তো ডান পাশে বসে থাকা কাপলদের মধ্যে সুন্দরী রমণীটি ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রুদ্রর পানে। রমণীর বয়ফ্রেন্ড তার বাহুতে গুঁতো দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কি হ্যাংলামো, আমার দিকে তাকাও। খাওয়া দাওয়ার পালা শেষ করে বান্ধবীদের সঙ্গে উঠে দাঁড়ালো হৈমি। ধীর পায়ে এগুতে এগুতে বান্ধবীদের বলল, তোরা তো সব একদিকেই যাবি, আমার আবার ভাবিদের বাড়ি যেতে হবে, কদিন থাকতেও হবে ওখানে। ভাবি এত জোর করলো, না গেলে আবার রাগ করবে। জানিস, ভাইয়া কক্সবাজার গেছে, তার ডিপার্টমেন্টের সিনিয়র স্যাররা জোর করে নিয়ে গেছে তাকে। অথচ বিয়ের পর ভাইয়া হানিমুনে যায়নি। ভাবির মন খারাপ হয় না বল? মন খারাপ করেই বাপের বাড়ি চলে গেছে। ভাইয়া বলে গেছে, আমি যদি ওখানে গিয়ে থাকি তাহলে ভাবির কম মন খারাপ হবে, কারণ আমি তো হরেক রকমের কথা বলে মানুষকে হাসিয়ে দিতে পারি। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে রুদ্রকে পাশ কাটিয়ে এক পা বাড়িয়েও আবার পেছনের দিকে ফিরে এলো। নয়ন আকস্মাক তার বাহুর খামচে ধরে ফিসফিস করে বলল, এই রুদ্র ভাই। হৈমি সহ বাকি বান্ধবীরাও থতমত খেয়ে গেল, কারণ এরা সবাই রুদ্রকে চেনে, পাশাপাশি হৈমির সঙ্গে ঘটে যাওয়ার সমস্ত ঘটনাই জানে। হৈমির অবস্থা তো নাজেহাল হয়ে গেল। একদিকে ক্ষণে ক্ষণে গা শিউরে উঠতে লাগল, অপরদিকে চোখ জোড়া আশ্চর্যান্বিত হয়ে আগাগোড়া রুদ্রকে দেখল। একটু কি ক্রাশ খেল? আপাতত বোঝা গেল না। রুদ্র ক্ষণকাল হৈমি সহ বান্ধবীদের থমকানো রূপ দেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। প্রচণ্ড গম্ভীর হয়ে মোবাইলে দৃষ্টি নিবদ্ধ করল। তার অপোজিটে বসা ঝিনুক বোকার মতো হাসছে, তাও হৈমিদের দিকে তাকিয়ে। হৈমি কি করবে কিছু ভেবে না পেয়ে জোরপূর্বক মুখে হাসি টেনে আনল। আত্মীয়তার সম্পর্ক স্মরণ করে ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করল, বেআই মশাই, আপনি এখানে কেমন আছেন? এক পলক তাকিয়ে পুনরায় ফোনের দৃষ্টি রাখল রুদ্র। অপমানে মুখ থমথম হয়ে গেল হৈমির। ঝিনুক বলল, ভাবি, বস একটু আগেই ঢাকা থেকে ফিরেছে, টায়ার তো, তাই কথা বলতে পারছে না। চোখ কটমট করে ঝিনুকের দিকে তাকিয়ে হৈমি বলল, এমনভাবে বলছেন মনে হয় সুদূর আমেরিকা থেকে আপনার বস ফিরেছে। আর ভাবিকে? কে ভাবি? আপনার কোনো
আপনার কোন গোষ্ঠীর ভাইয়ের বউ আমি? ক্রোধান্বিত হয়ে ঝিনুককে কথাগুলো বলতে রুদ্র চোখ গরম করে একবার তাকালো হৈমির দিকে। ব্যাস, নিমেষেই বান্ধবী সহ নিজেকে লোপাট করে ফেলল হৈমি। রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় সকলে দম ছাড়ল। নয়ন বাদে প্রত্যেকেই এক ডাকে ছি ছি করে উঠল। ছি ছি, কি অপমান! এমন আত্মীয় শত্রুপক্ষেরও না হোক। ইস হৈমি, কি অপমান হলি! থাক, মন খারাপ করিস না। এরপর আর আগ বাড়িয়ে ওই লোকের সাথে কথা বলতে যাস নে। তীব্র অপমানে ফুলে ফেপে ওঠা বুক নিয়ে শেখ বাড়িতে পা রাখল হৈমি। শুনেছিল রুদ্র ঢাকাতেই, তাই কদিন থাকতে এসেছিল এই বাড়িতে। কিন্তু রুদ্র তো ফিরে এসেছে, বাড়িতেও নিশ্চয়ই আসবে। না, তার আর এ বাড়িতে কদিন থাকা ঠিক হবে না। ভাবির সঙ্গে দেখা সাক্ষাৎ করেই বরং চলে যাবে। নানা রকম চিন্তার মাঝে একটি চিন্তা একটু বেশি গাঢ় হলো। সেটি হচ্ছে, রুদ্র কেন তার থেকে ওভাবে মুখ ফিরিয়ে নিল? মুখ তো তার ফিরিয়ে নেওয়ার, অথচ মুখ ফিরিয়ে নিল ওই বাটা খাটাস দ্য গ্রেট গুন্ডা রুদ্র। এই অবিচার কিভাবে সইবে সে? সূচনার মন খুব একটা ভালো নেই। সেদিন রাতে কখন ঘুমিয়ে গিয়েছিল টেরই পায়নি। সকালে উঠতে দেরি হওয়াতে মাহেরের সঙ্গ দেখা হয়নি। মাহের নিজ হাতে সেদিন খাবার তৈরি করে ভার্সিটিতে গেছে। ঘুম ভাঙার পর মাহেরের মেসেজ পেয়েছিল, খাবার রেডি আছে, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিন, আজ দ্রুত ফিরব আমি। সূচনা কথা রাখেনি। মাহেরের তৈরি করা খাবারও খায়নি, কারণ তার মনে কি চলছে, কি আছে, কোনো কিছুই আঁচ করতে পারেনি সে। অদৃশ্য এক অপরাধ বোধে সকালেই বাবার বাড়িতে চলে এসেছে। বাড়ি ফিরে মাহের তাকে পায়নি। ফোন করে যখন জানতে পারল সে বাবার বাড়ি গেছে, তখন একটুও রাগ করেনি। বরং সূচনা যেভাবে যেখানে থেকে কমফোর্ট ফিল করে সেখানে থাকলে সে স্বস্তি বোধ করবে বলে জানিয়েছে। কিন্তু সূচনার এই চলে যাওয়াটা তার মা বোন অন্যভাবে নিতে পারে। ভাবতে পারে নতুন বউ হুটহাট কেন বাবার বাড়ি চলে যায়? তার কি স্বামী সংসারে মন নেই? এরূপ ভাবনা যেন মা বোনদের মাঝে না আসে, তাই তাদের বলা হলো কদিন পর সে কক্সবাজার যাবে ঘুরতে। সূচনাকে নিয়ে যেতে পারবে না, তাই তার মন কিছুটা খারাপ। সে মন খারাপ ভালো করার জন্যই মাহের নিজে তাকে বাবার বাড়ি পাঠাচ্ছে। কক্সবাজার যাওয়ার আগে সূচনার সঙ্গে দেখা করেও গেছে। বলে গেছে ফিরে এসে তাকে সারপ্রাইজ দেবে। কিন্তু সে সারপ্রাইজ কি ভেবে পায়নি সূচনা। হৈমির আগমনে সূচনা বেশ খুশি হলো, কিন্তু যখন হৈমি জানালো বিকেলের দিকে চলে যাবে, তখন মন খারাপ করে ফেলল। তার মন খারাপ দেখে হৈমিরও মন কেমন কেমন করে উঠল। সূচনা নম্রভাবে জোরাজুরি করল। শাশুড়িকে ফোন করে জানালো হৈমির চলে যাওয়ার খবর। খবর শুনে রেগে গেলেন হামিদা। হৈমির সঙ্গে কথা বলে বকাঝকা করলেন অনেকক্ষণ। শেষে থাকতে বাধ্য হল হৈমি। তবে মনের ভেতর রুদ্র নামক উইপোকা খুচুর খুচুর করতেই থাকল। হৈমির এই খুচুর খুচুর পেটের ভেতর বা মনের ভেতর কোথাও চেপে রাখতে পারল না। সূচনাকে বলেই ফেলল তার চলে যাওয়ার কারণ। ইতিপূর্বে রুদ্র ও হৈমির সঙ্গে ঠিক কী ঘটনা ঘটিয়েছে সে বিষয় সঠিকভাবে অবগত নয় সূচনা। তবুও তার রকচটা ভাইটার সম্পর্কে প্রাথমিক ধারণা থেকেই অনেক কিছু ধরে নিল, যার ফলে হৈমির এই ভয়টুকুতে সূচনা অবাক হল না। বরং তার ভয় দূর করতে রুদ্র সম্পর্কে কিঞ্চিত ধারণা বদলাতে বলল, তুমি ভয় পেও না হৈমি, ভাইয়া তোমাকে আর কিছুই বলবে না। চট করে হৈমি জিজ্ঞেস করল, কে বলল? উনি বলেছেন। সূচনা তাকে আশ্বস্ত করে সেদিনের সেই ঘটনাটি বলল। সবটা শুনে হৈমির বুকের ভেতর উত্তেজনায় উলটপালট ধরল। বিস্মিত হয়ে বলল, উনি আমাদের বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে গিয়েছিল? সূচনা মন খারাপ করে বলল, হ্যাঁ, তোমার ভাইয়া আর মা সেই প্রপোজাল ফিরিয়ে দিয়েছে। এরপরে তো ভাইয়া অ্যাক্সিডেন্ট হলো। তারপর মাহের যখন এ বাড়িতে এলো, ভাইয়াকে অনেক কিছু বুঝিয়েছে। সেদিন থেকে তো কেমন পাল্টে গেল ভাইয়া। আজ ঢাকা থেকে এসেছে, বাড়িতেও আসবে। তুমি নিশ্চিন্ত থাকো, বিশ্বাস রাখো, ও তোমাকে কিছুই বলবে না। কথা বলবে কিনা সেটাও সন্দেহ। আমার ভাইয়াটা অন্যরকম হইবি। ঝোঁকের মাথায় হয়তো ভুলভাল কাজ করেছে, সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু একবার যখন ওর মাঝে বোধ এসেছে, তখন ওকে আর ওর ঝোঁক বা আবেগ কোনোটাই টলাতে পারবে না। চোখ পিটপিট করে অবাক সুরে হৈমি বলল, আসলেই? সূচনা মৃদু হাসল, মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, তুমি জানো ঢাকা গিয়ে আমাদের থেমে যাওয়া একটা ব্যবসার দায়িত্ব ভাইয়া নিয়েছে। করোনার জন্য উঠতি ওই শাড়ির কারখানার কাজটা বন্ধ হয়ে গিয়েছিল। সেই কাজটা এবার ভাইয়া নিজে হাতে ধরেছে। লাইসেন্স হয়ে গেলেই সামনের বছর থেকে পুরো দমে চলবে এই কারখানা। রুদ্রকে নিয়ে আরও অনেক গল্প করল সূচনা।
হৈমি সেসব মন দিয়ে শুনল। সবশেষে সে বুঝতে পারল তার থেকে মুখ ফিরে নেওয়ার কারণটিকেও। বিড়বিড় করে আওড়াল, তার মানে অতিরিক্ত আবেগের জন্যই উনি আমার সাথে এসব করেছিলেন। ছি, যেমন মানুষ তেমন তার আবেগ। একসাথে ডিনার করবে বলে অপেক্ষা করছিল সূচনা, তাই 9টার দিকে বাড়ি ফিরল রুদ্র। কাজের মেয়ে সূচনাকে রান্নায় হেল্প করে ডাইনিং টেবিলের সবটা গুছিয়ে দিল। দাদি বেড়াতে গেছেন ছোট ছেলের বাসায়, তাই বাড়ির পরিবেশ তেমন রমরমা নয়। যদিও হৈমি আসার পর কিছুটা প্রাণ ফিরে পেয়েছে। রুদ্র খেতে আসার পর সূচনার খেয়াল হলো হৈমিকে ডাকা হয়নি, সে রুমে পড়ছে। তাই কাজের মেয়েটাকে বলল হৈমিকে ডেকে আনতে। হৈমিকে যখন বলা হলো ডিনার রেডি, নিচে যেতে বলা হয়েছে। খিদের তাড়নায় বই কলম বিছানায় ছুঁড়ে স্লিপার পায়ে দ্রুত নিচে নেমে এলো। ড্রয়িং রুমে পেরিয়ে ডাইনিং রুমে প্রবেশ করতেই বড় ধরনের ঝাটকা খেল। সুগঠিত পেশিবহুল শরীরে নেভি ব্লু রঙের টি শার্ট পরিহিত রুদ্র ডাইনিং টেবিলের পূর্বাপাশে দেখতেই আহত হলো তার দৃষ্টিজোড়া। নিমেষেই চোখ নামিয়ে নিজের দিকে তাকালো। হালকা গোলাপি রঙের লেডিস টি শার্ট পরিহিত নিজের ছোট্ট কিশোরী দেহখানি দেখে লজ্জায় দুকান কাটা গেল। তড়িৎ গতিতে পিছমুখী হয়ে দাঁড়িয়ে ছুটে গেল দোতলার সূচনার ঘরটায়। ধাতুপাত করে একটি ওড়না গলায় এবং বুকে জড়িয়ে আবারও ডাইনিং রুমে চলে এসেছে। সূচনা অল্প হেসে বলল, এসো। রুদ্র নির্বিকার ভঙ্গিতে খাবার খাচ্ছে, অথচ কিছুক্ষণ পূর্বে হৈমির দিকে কেমন করে তাকিয়েছিল। একবার তাকিয়ে অবশ্য চোখ ফিরে নিয়েছিল। তার ওই চাহনিকে অনুসরণ করেই তো হৈমি খেয়াল হয়েছে সে একজন যুবক পুরুষের সামনে ওড়না ব্যতীত এসেছে, যা বিরাট বড় ভুল করেছে। প্রচণ্ড অস্বস্তি নিয়ে হড়বড় করে খাবার খেল হৈমি। এর মধ্যেই দুবার খাবার গলায় আটকে কাশি উঠেছে। তার এহেন অবস্থা দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে একবার পানি এগিয়ে দিয়েছে রুদ্র। এ দৃশ্য দেখে সূচনা গোপনে একটুখানি হেসেছেও। খাওয়া দাওয়ার পাঠ চুকিয়ে সূচনা কিছু খাবার ফ্রিজে রাখতে উঠল। রুদ্র খাওয়া শেষ করে চলে যেতে উদ্যত হয়েছে। এমন সময় আকস্মাৎ হৈমির ঠাস করে মেঝেতে আছাড় খেয়ে পড়ে গেল। ঘটনাটি বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগল সূচনা আর রুদ্রর। সূচনা ছুটে এসে হৈমিকে ধরল। রুদ্র থমকানো দৃষ্টিতে একবার হৈমিকে দেখে নিল, এরপর এগিয়ে গিয়ে চেয়ারের পায়ার থেকে হৈমির ওড়না বের করে আনল। বিরক্ত মুখে চোখ লাল করে তাকালো হৈমির দিকে, কিন্তু বলল সূচনাকে, হোয়াট ইজ হার প্রবলেম? জাস্ট ড্যাম ইট। ওড়নাটা হৈমির দিকে ছুঁড়ে দিয়ে হনহন করে চলে গেল রুদ্র। ঠোঁট ফুলিয়ে হৈমি বলল, উনি ব্যবসার জন্য ঢাকা গিয়েছিল, নাকি একঝাঁক ইংরেজি শিখতে গিয়েছিল। আচার খেয়েছি, বেশ করেছি, তাতে ওনার কোন পাকা ধানে মই পড়েছে। যেই না ঢঙের ছিঁড়ি। বাইরেই দাঁড়িয়েছিল রুদ্র। হৈমির কথাগুলো শুনে গভীর দীর্ঘশ্বাস ছাড়ল। শূন্য দৃষ্টিতে তাকিয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এক রহস্যময় হাসি দিল। বিড়বিড় করে আওড়ালো, মিস ডার্লিং, নাও উই উইল স্টেপ ইনটু এ ট্র্যাপ। আপনাদের জীবনে কি মন ভালো করার মতো কোনো মেডিসিন আছে? যার জীবনে মন ভালো করার মেডিসিন আছে তার জীবনটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর এবং রঙিন হয়। হৈমির জীবনে মন ভালো করার মতো একটি মেডিসিন আছে, তার নাম টিশা। এই টিশা কিন্তু শুধু হৈমির জীবনের মেডিসিনই নয়, এই টিশা আরও অনেকের জীবনে মন ভালো করার মতো মেডিসিন। তবে এই মেডিসিনটাকে একান্তই নিজের করে পেয়েছে শুধুমাত্র রৌফ, টিশার স্বামী, হৈমির দুলাভাই। সে যাই হোক, আজ যে হৈমির ভীষণ মন খারাপের দিন। এই মন খারাপ অবশ্য গত 2 দিন থেকেই যাচ্ছে, যার ফলে সে পড়তে মন বসাতে পারছে না, কলেজেও যেতে মন বসছে না, আর না সূচনার সঙ্গে মন থেকে হাসি খুশি হয়ে মিশতে পারছে। তার এই মন খারাপের রহস্যটা কি জানেন? মিস্টার রুদ্র শেখ, তার ভাবির ভাই, তার বেয়াই সাহেব। আজ নিয়ে শেখ বাড়িতে 3 দিন হলো তার। সেই যে প্রথম দিন আচার খাওয়ার পর রুদ্র সাহেব তার দৃষ্টির সীমানার বাইরে চলে গেল, এরপরে আর সামনে আসেনি। মূলত সমস্যাটা শুরু হয় সেখান থেকেই। মেয়েরা ছেলেদের অ্যাটিটিউড দেখতে যতটা পছন্দ করে, ঠিক ততটাই অপছন্দ করে ছেলেদের অ্যাটিটিউড দেখতে। আর হৈমি সে তো বরাবরই অ্যাটেনশন শিকার। যে লোকটা কদিন এত পাগলামি করল, তার জন্য কী সব বিশ্রী আচরণ, সে কিনা হুট করে এত অ্যাভয়েড করছে তাকে। লোকটা একটু বেশি অহংকারী হয়ে গেল না? তার মতো মেয়েকে পাত্তা টাত্তা দিতে একেবারেই যে ভুলে গেল, এটা কি ঠিক? সেই যে প্রথম দেখার পর থেকেই কী সব ঘটনা ঘটিয়ে ফেলল, এরপর তুলে নিয়ে বিয়ে করার মতলবও আটল, কত কাণ্ডই তো ঘটালো। একটা অ্যাক্সিডেন্ট, এরপর বিয়ের প্রপোজাল,
এবং রিজেক্ট, সব মিলে লোকটা মারাত্মক অ্যাটিটিউডের ভাণ্ডার খুলে বসেছে। এসব কি সহ্য হয়? একেবারেই হয় না। মনটা আজ ভীষণ খারাপ, ভয়াবহ রকমের খারাপ। সেই মন খারাপ নিয়েই কানে ইয়ারফোন গুজে স্যাড সং শুনতে শুনতে রুম ছেড়ে বেরিয়ে গেল। সূচনা তখন ঝুল বারান্দায় মাহেরের সঙ্গে ফোনে কথা বলছিল। তাই হৈমি রুম ছেড়ে বেরিয়ে দোতলার বারান্দার একপাশে যে বেতের চেয়ার টেবিল রয়েছে সেখানে গিয়ে আরাম করে বসল। গান শোনায় এতই বিভোর ছিল যে নিচে তাকাতে সময় নিল ঘণ্টাখানেক। ঘণ্টাখানেক পর যখন আকস্মাৎ নিজের দিকে নজর পড়ল, বুকের অতি গোপন কুটিরে কেমন যেন ধক করে উঠল। এ কি, রুদ্র যে ড্রয়িং রুমের সোফায় বসে কফি খাচ্ছে। কাঁপা হাতে দ্রুত গান অফ করে বার কয়েক ঢোক গিলল হৈমি। নিজেকে কিছুটা আড়াল করে পিটপিট চোখে তাকিয়ে দেখতে লাগল রুদ্রর ভাবগতিক। এরপর লম্বা করে নিঃশ্বাস ছাড়ল। উঠে দাঁড়িয়ে মোবাইলটা পরিহিত লেডিস শার্টের পকেটে রেখে ধীর পায়ে বারান্দায় কিছুক্ষণ পায়চারি করল। বিড়বিড় করে বলল, একটু বেশি ঢং দেখাচ্ছে মনে হচ্ছে। তিনি কি হোম মিনিস্টার? বয়সে বড় বলে সহ্য করছি, নয়তো এক থাপ্পড়ে দাঁত ফেলে দিতাম। বেয়াদব। বাড়িতে আত্মীয় এলে যে মিলেমিশে থাকতে হয় সেই শিক্ষাটাও নেই। মনের ভেতরের রাগটা ক্রমাগতই বাড়তে লাগল। ইচ্ছে করল নিচে গিয়ে লোকটার মাথা ফাটিয়ে দিতে, কিন্তু এসব তো আর করা যাবে না, পাছে কেস টেস ঠুকে দেয়। নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ল। শেষ পর্যন্ত সলিউশন খুঁজতে ফোন করল টিশাকে। টিশা ফোন রিসিভ করেই বলল, কিরে এখন ফোন দিলি, ঘুমাসনি? আমি মিষ্টি খাচ্ছি, দুটো খেয়ে ফেলেছি, আরও একটা খাবো, এর বেশি খাবো না। ওজন বেড়ে গেছে রে, বিয়ের সময় ছিলাম ৪৫, এখন ৫৯। বাবুর ওজন ২.৫ কেজি। এই জানিস, আজকাল পেটটা নিচের দিকে কেমন ভারী ভারী লাগে। বাবু এত নড়াচড়া করে। আমার কি মনে হয় জানিস, দীর্ঘদিন এই জায়গাটায় খাপটি মেরে বসে থাকতে ওর ভীষণ বিরক্ত লাগছে। তা তো লাগবেই, তুই এক সেকেন্ডও কোথাও বসে থাকতে পারিস না, আর তোর ছানাটা কত মাস এক জায়গায় পড়ে আছে। ব্যাপারটা আশ্চর্যজনক। এবার আসল কথা শোন, আজ আমার খুব মন খারাপ রে। সে কি, মন খারাপ কেন? তোর বেয়াই তো এখন তোকে কিস্টিস দেয় না, তাহলে মন খারাপ কেন? আর বলিস না, দুঃখের কথা, বেয়াই যে গিরগিটির মতো রং বদলায় তা তো বলিনি। সবই বুঝলাম, তোর সমস্যাটাও বুঝলাম। আমার সমস্যা? আমার আবার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই, শুধু রাগ লাগছে যে এই লোকটা এসব করে আমাকে অপমানও করেছে। শোন, তুই যে প্রেমে টেমে পড়ে গেছিস টের পেয়েছিস? অবশ্য না পাওয়ারই কথা, তোর তো অভিজ্ঞতা নেই, কিন্তু এই টিশার আছে। শোন, 4টা প্রেম করে একটা বিয়ে করেছি, পেটে বাচ্চা নিয়ে সারাদিন টই টই করে ঘুরে বেড়াই, পকপক করে কথা বলি। কদিন পর মা ডাক শুনব, তোকে খালা ডাক শোনাবো, জামাইকে আব্বা ডাকের ব্যবস্থা করে দিচ্ছি। এই টিশার বয়স যাই হোক, অভিজ্ঞতা কিন্তু কম নেই। তুই কি বোঝাতে চাচ্ছিস? দেশে বিদেশে শত শত হিরো টাইপ ছেড়ে রেখে আমি বাংলাদেশের ডিপজল, মিশা সওদাগর, ইন্ডিয়ান ভিলেন, চুলে ঝুটি করা পাগলা বাবা টাইপ ছেলের প্রেমে পড়ব, যে কিনা আবেগের তাড়নায় একা পেয়ে অর্ধেক বাসও সেরে ফেলেছে? ছিছি, আমার রুচি সম্পর্কে তোর এমন ধারণা? লজ্জিত হলাম, ভীষণ লজ্জিত। তোর লজ্জা ধুয়ে তুই পানি খা। আমার মুখ থেকে সত্যি ছাড়া মিথ্যে বের হয় না, তা খুব ভালো করেই জানিস তুই। আর প্রেম টিমের ব্যাপারে আমি যে পিএইচডি করা, এতেও সন্দেহ নেই। আমার রকচটা জামাই যে কিনা দু চোখে আমাকে সহ্য করতে পারত না, বিয়ে করল মায়ের চাপে পড়ে। সে জামাইকে বসে এনেছি শুধু প্রেম ভালোবাসা দিয়ে। এমন বশ করেছি যে এখন দিনরাত প্রেমে হাবুডুবু খেতে অস্থির সে। একদমে কথাগুলো বলে ঢোক গিলল তিশা। এরপর হৈমিকে কিছু বলতে না দিয়ে জিজ্ঞেস করল, রুদ্র বেয়াই এখন কি করছে? তখন বললেই ঢং ধরে কফি খাচ্ছে। শেষ হয়নি? দম ছাড়ল হৈমি। রুদ্রের দিকে তাকিয়ে আহত সুরে বলল, এখন কি করছে জানিস? তিশা বলল, কি? ওনার ডান পাটি টেবিলের ওপর রাখা, সে ডান পায়ের ওপর আরাম করে বাম পা তুলে রাখছে, ঘাড়টা সোফার মাঝে এলিয়ে চরম শান্তিতে সিগারেট খাচ্ছে। ভাবটা এমন যে সিগারেট না অমৃত খাচ্ছে। আহ, কতদিন সিগারেটের গন্ধ নেওয়া হয় না। তোর দুলাভাই বাবু আসার পর থেকে সিগারেট বাদ দিয়েছে রে। সিগারেটটা আমার জোশ লাগত। ও যখন সিগারেট খেত
আমি কত তৃপ্তি নিয়ে শুকতাম। যাক সে কথা, তোর এখন কেমন ফিলিংস হচ্ছে? একটা গান ভাইরাল হয়েছে, শুনেছিস? ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বীরের ধোয়া ওঠে, সেই ধোয়া দেখিতে বড় ভাল লাগে। নিজেই বলে নিজেই খিলখিল করে হেসে উঠল। অথচ আজ টিশা হৈমির মন ভালো করতে পারল না। নিজের ব্যর্থতা টের পেয়ে টিশার জেদ হলো খুব। কেন হৈমির মন ভালো হলো না? তার স্বামী যে বলে তার কাছে মন ভালো করার মতো জাদু আছে, সেসব কথা কি তাহলে মিথ্যে? তার স্বামী মিথ্যে বলতেই পারে না। যদিও বলে থাকে, তাহলে সে মিথ্যেকে সত্যি করার ক্ষমতা আছে তার। তাই প্রচণ্ড সিরিয়াস হয়ে হৈমিকে বলল, আমি তোকে একটা কাজ দিব, পারবি? হৈমি বলল, মন ভালো হওয়ার মতো কাজ? টিশা বলল, ইয়েস সিস্টার, তাহলে পারব। ভয় পাবি না তো? তুই কি আমাকে ভীতু টাইপ মেয়ে ভাবতে শুরু করলি নাকি? ঠোঁট টিপে হেসে টিশা বলল, শোন, রুদ্র ভাই সিগারেট খাচ্ছে, তুই এখন নিচে যাবি, গিয়ে ইউটিউবে ঢুকবি, তারপর ভাইরাল গানটা প্লে করে টি টেবিলের সামনে রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকবি। রুদ্র ভাই যে ধরনের মানুষ, নিশ্চয় বিরক্ত হবে, রেগেও যাবে, চোখ গরম করে গাল দুটো শক্ত করে তাকাবে। তুই তখন ফুরুত করে ফোনটা নিয়ে সূচনা ভাবের রুমে চলে আসবি, একেবারে সেফ অ্যান্ড চিল্ড। কি, পারবি তো? ভীষণ উত্তেজিত হয়ে মুখে হাত চেপে হেসে উঠল হৈমি। বলল, পারবো না মানে? ওনাকে একটু জ্বালাতেই তো মন আনচান করছে। ফোন কেটে দিল টিশা। মনে মনে বলল, তুমি যে মনে মনে তার সামনে যেতে চাচ্ছ, তার কাছাকাছি থাকতে চাচ্ছ, তা কি আর আমি বুঝি না বাবু? আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে খুব শীঘ্রই তোমাদের মাখামাখি প্রেম হবে। যাই বাবা, আমার জামাইটার বোধহয় পড়া শেষ, এবার ঘরে যাই। টিশার আদেশ মতো হৈমি যখন গানটা প্লে করল, ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বীরের ধোয়া ওঠে, সেই ধোয়া দেখিতে বড়ই ভাল লাগে। লিরিক শুনে রুদ্র সত্যি সত্যি বিরক্তিতে চোখ মুখ কুচকে হৈমির দিকে তাকালো। হৈমির কেন জানি সাহস হল না সামনে থাকতে, তাই চটপটে পায়ে চলে গেল রান্নাঘরের দিকে। সেখানে এক গ্লাস পানি খেয়ে পুনরায় ফেরত এলো। রুদ্র সিগারেট শেষ করে হৈমির ফোনের দিকে একবার তাকিয়ে হৈমির দিকে তাকালো। বলল, প্রপোজ করছো? ইউ নো হোয়াট, সেধে দেওয়া জিনিস আমি নেই না। মুখ হা হয়ে গেল হৈমির। সহসা তর্জনী উঁচিয়ে বলল, আপনাকে প্রপোজ করতে আসব, তাও আমি? প্রপোজ করার মতো কি আছে আপনার? আমি এসেছিলাম জাস্ট আপনাকে জ্বালিয়ে নিজের মনকে শান্ত করতে। নিঃশব্দে উঠে দাঁড়ালো রুদ্র। ব্ল্যাক ট্রাউজার, ব্ল্যাক টি শার্ট পরিহিত পেশিবহুল সুঠাম দেহটি আজকে ভীষণ অভিলাষপূর্ণ লাগছে। যেই অভিলাষী দৃশ্য হৈমির অন্তকোণে শুকিয়ে চৈত্রের খরা সৃষ্টি করল, সেই খরায় এক ফোঁটা বৃষ্টির আশায় মাত্র একটিবার ঢোক গিল সে। কেঁপে উঠল দুপায়ের পাতা, উঁচিয়ে রাখা তর্জনী। রুদ্র সন্তর্পণে হাত বাড়িয়ে সে তর্জনী নিজের মুঠোয় করে নিল। দুচোখ শক্ত করে বুঝে ঠোঁট কাঁপিয়ে হৈমি বলল, আমি কিছু বলিনি, আমি কিছু করিনি। প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে বক্র হাসিতে ঠোঁটজোড়া চঞ্চল হল রুদ্রর। মাথা নিচু করে হৈমির গোলগাল ছোট্ট মুখটার সম্মুখে ঠোঁটজোড়া নিয়ে সিগারেটের গন্ধযুক্ত উত্তাপ নিঃশ্বাস ছাড়ল। নিমেষেই হৈমির হার্ট রেট বেড়ে গেল। শক্ত কাঠের ন্যায় চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল সে। রুদ্র তার বেসামাল চিত্তকে আরও বেশি বেসামাল করে দিতে ফিসফিসিয়ে বলল, আমাকে জ্বালাতে এসে নিজেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে সুইটহার্ট।